অ্যাবর্শন, যেটাকে আমরা বাংলা হচ্ছে গর্ভপাত বলি, এটা নিয়ে আমরা আলোচনা করব। একটা মহিলার পেটে যখন একটা ফিটাস থাকে, এই যে ফিটাসটা, এই ফিটাসটা গ্রো করুক এবং একটা টাইমে তার হচ্ছে ডেলিভারি হয়ে যাক। তো এটা আমরা সবাই চাই, এটা আমাদের এক্সপেকটেশন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরকম হইতে পারে যে একটা মহিলা, একটা ফিমেল একটা ম্যানের সাথে হচ্ছে সে ইলিগাল একটা সেক্সুয়াল ইন্টারকোর্স করছে আনলফুলি, অর্থাৎ কোনো ম্যারেজ নাই এদের মধ্যে। তো ম্যারেজ বহির্ভূতের একটা এক্সট্রা ম্যারিটাল একটা অ্যাফেয়ার করছে এবং সেই টাইমটাতে হচ্ছে একটা বাচ্চা হইছে এবং তখন ওই মহিলাটা যে প্রেগনেন্ট হয়েছে তার পেটের মধ্যে যে ফিটাসটা আছে, এই ফিটাসটাকে সে আসলে আর রাখতে চাচ্ছে না। সে চাচ্ছে ডেলিভারি হওয়ার তো কষ্টকর একটা ব্যাপার এবং ওই পর্যন্ত বাচ্চাটাকে নিবে না, সে আগেই বাচ্চাটাকে পেটের মধ্যে নষ্ট করে ফেলবে, মানে পেটের মধ্যে থেকে বের করে ফেলবে। বা তো সেটাই অ্যাকচুয়ালি অ্যাবর্শন, সেটাকে আমরা বলি হচ্ছে ইউজুয়ালি ক্রিমিনাল অ্যাবর্শন। অ্যাবর্শন বিভিন্ন টাইপের হইতে পারে, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হইতে পারে, কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে, মায়ের কোনো ডিজিজ আছে এবং সে কারণে এমনি এমনি অ্যাবর্শন হয়ে যাচ্ছে, এটাতে কেউ দোষী না। ঠিক আছে, কেউ দোষ না, এমনিতেই বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে। কিছু আছে হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন, আর মেইনলি তার মধ্যে ক্রিমিনাল অ্যাবর্শন, যেটা অর্থাৎ আনলফুল ওয়েতে অ্যাবর্শন করা হচ্ছে। একটা লিভিং বাচ্চা পাওয়া যাইতো কিন্তু সেটাকে আগে থেকেই মেরে ফেলা হইলো পেটের মধ্যে থাকতে অবস্থায়। তো সেটারও কিন্তু পানিশমেন্ট আছে, সেটা একটা শাস্তি আছে, সেটা আমরা জানবো। সো ওভারঅল অ্যাবর্শন নিয়ে আমাদের আলোচনা এই ভিডিওতে আমরা করব। তো মনে রাখবো অ্যাকচুয়ালি অ্যাবর্শন মানে হচ্ছে ইন্ডিং অফ প্রেগনেন্সি। এটা পারপাসফুলি হইতে পারে, ইন্টেনশনালি হইতে পারে, অথবা ন্যাচারালিও হইতে পারে। তুই যে ন্যাচারালি স্পন্টেনিয়াস অ্যাবর্শনের ক্ষেত্রে হয়, বেবি যদি 28 উইকস, মানে 28 উইক্সে রিচ করলে তখন আমি যদি বেবিকে বাইর করি তাহলে সেটা তো আসলে বাচ্চাটা সার্ভাইভ করতে পারবে। কিন্তু 28 উইক্সের আগেই দেখা যায় অ্যাবর্শনগুলো করা হয় যাতে বেবিটা আর কি বাঁচতে না পারে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে মেডিকেল ডেফিনেশন, যে ভায়াবল যে এই যে 28 উইক্সের আগে যদি আমি বেবিটাকে বের করি। বাট লিগাল যে ডেফিনেশনটা সেটাতে বলা হয় যে একটা বেবি সে সে তো নর্মাল আমরা জানি যে 9 মান্থ 7 ডেজ বা 9 মান্থের আশেপাশে হচ্ছে জন্মগ্রহণ করবে। আমরা যখন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হিসাব করি আমরা 9 মান্থ 7 দিন এরকম একটা হিসাব করি। তো আলটিমেটলি এর আগে, বাচ্চা ডেলিভারি হওয়ার আগে যে কোনো সময় যদি এরকম বাচ্চাকে বের করে আনা হয় ওম্ব থেকে, পেট থেকে, তাহলে সেটাকেই কিন্তু আমরা বলি অ্যাবর্শন। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি মেডিকো লিগাল বা লিগাল ডেফিনেশন। তো অ্যাবর্শন যেগুলা মেডিকেল অ্যাবর্শন, সেটা ফার্স্ট 3 মান্থের মধ্যেই করে ফেলার ট্রাই করা হয়। মহিলা যখনই বুঝতে পারতেছে সে প্রেগনেন্ট, সে হচ্ছে অ্যাবর্শন করে ফেলতে চায়। আসলে মিসক্যারেজ এটা এক ধরনের স্পন্টেনিয়াস অ্যাবর্শন, এখানে আসলে মায়ের কিছু করার থাকে না, দেখা যায় বাচ্চাটা হচ্ছে এমনিতেই নষ্ট হয়ে গেছে বা এমনিতেই বাচ্চাটা ডেড হয়ে গেছে এবং এটা বিভিন্ন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা বিভিন্ন কারণে হইতে পারে। প্রিম্যাচিওর লেবার যেটা টার্মটা, এটা হচ্ছে দেখা গেছে বাচ্চাটা 37 উইকের আগেই হচ্ছে বার্থ করে ফেলছে, 7 মান্থ হয়তো বা বয়স হয়েছে। এই তিনটাকেই আমি কিন্তু লিগালি যখন বলতেছি অ্যাবর্শনই বলতেছি। 9 মান্থের মধ্যে কিন্তু অ্যাবর্শন হচ্ছে। যদি অ্যাবর্শনকে একটু ক্লাসিফাই করি তাহলে ন্যাচারাল বা নট প্ল্যান্ড অ্যাবর্শন হইতে পারে এবং আর্টিফিশিয়াল বা কেউ অ্যাবর্শনটা করছে সেরকম হইতে পারে। ন্যাচারাল অ্যাবর্শনের মধ্যে স্পন্টেনিয়াস অ্যাবর্শন আছে, যেটা ন্যাচারালি হয়ে যায়। সেটা ওই যে বললাম যে বিভিন্ন ডিজিজ কন্ডিশন, ক্রোমোজোমাল ডিফেক্ট বা বিভিন্ন কারণে দেখা গেলে মাটার এমনিতেই অ্যাবর্শন হয়ে গেছে, এটাকে আমরা মিসক্যারেজ নামেও জানি। এবং অ্যাক্সিডেন্টাল অ্যাবর্শন হতে পারে, বিভিন্ন ইনজুরি বা অ্যাক্সিডেন্ট হয়তো বা হয়েছে, তখন হচ্ছে বাচ্চা বেড়ে গেছে। আমরা বিভিন্ন সিনেমাতে দেখি না যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তখন ডেলিভারি হয়ে গেছে, মানে ওইটা এক ধরনের অ্যাবর্শন, অ্যাক্সিডেন্টাল অ্যাবর্শন আমরা বলতেছি। এবং লিগাল যে অ্যাবর্শন সেটা হচ্ছে মেইনলি মেডিকেল রিজনে করা হয়। মেডিকেল রিজন বলতে আমরা এমটিপি একটা জিনিস পড়বো, এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এবং এখানে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে অ্যাবর্শন করা লিগাল। ওই সকল ক্ষেত্রে যদি অ্যাবর্শন করা হয় সেটা লিগাল, সেটার কোনো পানিশমেন্ট হবে না। অ্যাকচুয়ালি পানিশমেন্ট, অ্যাবর্শনের পানিশমেন্ট যখন আমরা বলতেছি, মেইনলি যে অ্যাবর্শন করতেছে বা তাকে হেল্প করতেছে তাদেরই মেইনলি কিন্তু পানিশমেন্টটা হয়। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, পানিশমেন্ট হবে মেইনলি ক্রিমিনাল অ্যাবর্শন যারা স্পেশালি করে তাদের কিন্তু ইলিগাল এবং আনসেফ বলি আমরা এটাকে, এবং এই অ্যাবর্শনে কিন্তু পানিশমেন্টটা হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং ক্রিমিনাল অ্যাবর্শনের মধ্যে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ইলিগাল পার্সন দ্বারা করা হয়, মানে যে অ্যাকচুয়ালি অ্যাবর্শন করতে পারবে না, তার ওই রাইটটা নাই, প্লাস ইলিগাল প্লেসে করা হচ্ছে বা ইলিগাল লোকেশনে করা হচ্ছে। এখন স্পন্টেনিয়াস যে অ্যাবর্শন বা ন্যাচারাল যে অ্যাবর্শন, সেটার ক্ষেত্রে দেখা যায় এটা বিভিন্ন টাইপ হইতে পারে, যেমন থ্রেটেন্ড, যে ব্লিডিংটা স্টার্ট হয় এবং ওই মহিলাটার কিন্তু অ্যাবর্শনে খুবই বেশি থ্রেটে থাকে, যে কোনো সময় আর কি স্পন্টেনিয়াসলি অ্যাবর্শন হয়ে যেতে পারে। ইনএভিটেবল যেটা, এটার ক্ষেত্রে দেখা যায় যে মিসক্যারেজ হতে যাচ্ছে কিন্তু সেটাকে থামানো কিন্তু যায় না, মানে এটা হবেই, ইনএভিটেবল। কমপ্লিট অ্যাবর্শন যে টার্মটা, সেটা মানে হচ্ছে যে প্রেগনেন্সি হওয়ার পরে মানে যা ছিল ভিতরে সব কন্টেন্টগুলো বাইরে বের হয়ে চলে আসছে। ইনকমপ্লিট যে অ্যাবর্শন, এটাতে দেখা যায় যে কিছু পার্ট, মানে সব বের হয়ে আসেনি, কিছু পার্ট অলরেডি ভিতরে আছে, যেমন প্লাসেন্টা বা কিছু পার্ট বডির ভিতরে রয়ে গেছে। আর ইনএভিটেবল কি বলছিলাম, যে এখানে দেখা যাচ্ছে অ্যাবর্শনটা বা মিসক্যারেজটা হবে এবং সেটাকে থামাই রাখা যাচ্ছে না, মানে এরকম একটা অবস্থা হবেই, এরকম একটা কন্ডিশন আমরা বুঝতে পারতেছি।
আর থ্রেটেন্ডে হচ্ছে ব্লিডিং স্টার্ট হয়েছে, কিন্তু প্রেগনেন্সি এখনো আছে, কিন্তু মানে অ্যাবর্শন হয়ে যায় নাই, কিন্তু হওয়ার অনেক চান্স আছে। মিসড যেটা, সেটা হচ্ছে বেবি ভিতরে মারা গেছে, বেবি ভিতরে মারা গেছে কিন্তু বাহিরে আসে নাই, এরকম একটা কন্ডিশন মিসড অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শন মানে হচ্ছে অ্যাবর্শনের পরে একটা ইনফেকশন, এটাকে আমরা বলতেছি যে অ্যাবর্শনের পরে একটা ইনফেকশন, যেটাকে আমরা ভেরি ডেঞ্জারাস একটা কন্ডিশন বলি। ইনডিউসড অ্যাবর্শনের মধ্যে লিগাল হইতে পারে, ইলিগাল হইতে পারে। লিগাল মানে হচ্ছে একটা ডক্টর একটা রিজন, ভ্যালিড রিজন আছে, হয়তো বা মায়ের কোনো ডিজিজ আছে, মাকে সেভ করতে, বাচ্চাকে সেভ করতে, অথবা বিভিন্ন গ্রাউন্ড আছে যেটা আমরা জানবো, যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি যেটাকে আমরা বলতেছি। সো সেই কন্ডিশনটাতে কিন্তু লিগাল অ্যাবর্শন করা যেতে পারে। আর ইলিগাল যে ক্রিমিনাল, সেটা হচ্ছে সিক্রেটলি করা হচ্ছে, আনসেফলি করা হচ্ছে, একটা আনসেফ জায়গাতে হয়তো বা করা হচ্ছে, আনসেফ একটা পার্সন দ্বারা করা হচ্ছে, সেটা ইনফেকশন করতে পারে বা বিভিন্ন ধরনের মানে কমপ্লিকেশন করতে পারে ইলিগাল অ্যাবর্শনে। মেডিকেল লিগাল ইম্পর্টেন্সটা কি অ্যাবর্শনের, মেডিকেল রিজন ছাড়া অ্যাবর্শন যদি করা হয় তাহলে সেটা একটা ক্রাইমের সামিল। অ্যাবর্শন যে ল বা এমটিপি যে অ্যাক্ট, মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সির যে অ্যাক্ট, সেটা যদি একজন ডক্টর ব্রেক করে তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। ওম্যান যে প্রেগনেন্ট অথবা প্রেগনেন্ট না, প্রিটেন্ড করতে পারে অ্যাবর্শন হয়েছে এবং সে অন্য একজনকে ব্লেম করতে, ফর অ্যাসল্ট স্পেশালি, এবং একটা ফিমেল সে মিথ্যা কথা বলতে পারে অ্যাবর্শনের সম্পর্কে, ফলসলি অ্যাকিউজ করতে, রেপের বা ওই ম্যানটাকে ব্ল্যাকমেল করতে। এবং একটা মহিলা মিথ্যা কথা বলতে পারে যে তার অ্যাবর্শন হয়েছে, বিভিন্ন কম্পেনসেশন বা বিভিন্ন টাকা পয়সা দাবি করে। তো একজন আসলে দায়ী না, বাট তাকে ব্লেম করা হচ্ছে যে সে এই ক্রিমিনাল অ্যাবর্শনটাতে হেল্প করছে। এবং বিভিন্ন মেডিকেল লিগাল কেস কিন্তু অ্যারেস্ট করতে পারে, বাট সেটাকে একজন মানুষ যাতে প্রপার জাস্টিস পায়। আমরা বলি না যে ফরেন্সিক মেডিসিন মানে কি, টু এইড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। সো অ্যাকচুয়ালি এটাতে এইড করতে অ্যাকচুয়ালি ফরেন্সিক এক্সপার্ট যারা আছে তারা কিন্তু হেল্প করতে পারবে এগুলা এক্সামিনেশন করে। একটা ওম্যান যার অ্যাকচুয়ালি অ্যাবর্শন হয়েছে তারা কিন্তু অ্যাকিউজ করা হইতে পারে ফলসলি যে সে বেবিটাকে কিল করছে বা ইনফ্যান্টিসাইড করছে। যদি অ্যাবর্শন ঠিকঠাকভাবে ডক্টর না করতে পারে, দেখা গেল ডক্টরের নামে মামলা করতে পারে। স্পন্টেনিয়াস অ্যাবর্শন বা ন্যাচারাল যে মিসক্যারেজ, সেটা হচ্ছে ন্যাচারালি হয়, এখানে কোনো মেডিসিন বা সার্জারির দরকার হয় না। 10-15% অল প্রেগনেন্সিতে দেখা যায় এরকম মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স থাকে, এবং এটা সাধারণত 2nd to 3rd মান্থ অফ প্রেগনেন্সিতে হয় বেশি। এবং এটা বিভিন্ন কারণ থাকতে পারে, তার মধ্যে জেনেটিক ডেভেলপমেন্টাল কারণেই, যেমন ডিফেক্টিভ ওভাম যদি হয়, তারপরে ক্রোমোজোমাল প্রবলেমস, অ্যাবনর্মাল ফিটাস, এগুলো হইলে, এগুলোকে আমরা জেনেটিক বা ডেভেলপমেন্টাল বলতেছি। মায়ের কিছু বডি ইস্যু থাকতে পারে, যেমন মায়ের যে ইউটেরাস সেটা যদি রেট্রোভার্টেড হয়, অর্থাৎ এটা ব্যাকওয়ার্ড দিকে বেন্ড করা, বেঁকানো। ফাইব্রয়েড যদি থাকে, অর্থাৎ ইউটেরাসে কোনো একটা টিউমার আছে, ইউটেরাসটা ম্যালফর্মড আছে, ইউটেরাস অনেক বেশি ছোট, যেটাকে আমরা হাইপোপ্লাসিয়া অফ দ্য ইউটেরাস বলতেছি, এবং ইমব্রায়োর ইমপ্লান্টেশন যেটা, সেটা লো হয়েছে, এবং প্লাসেন্টাতে ডিজিজ আছে, আরএইচ মিসম্যাচ আছে, ব্লাড গ্রুপ ইস্যু আছে এখানে। সো এই মায়ের এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলে কিন্তু এরকম মিসক্যারেজ হয়ে যেতে পারে। এবং হেলথ প্রবলেমসের মধ্যে আমরা যদি বলি, যদি হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হরমোন প্রবলেমস বা সাডেন ইমোশনাল শক, টক্সিন যেমন আর্সেনিক ড্রাগস, এগুলো কিন্তু অ্যাবর্শন করতে পারে। ইনফেকশনের মধ্যে যদি নেফ্রাইটিস হয়, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য কিডনি, বা হচ্ছে সিফিলিস যদি হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে, এই সকল কন্ডিশনগুলো, তার মানে এই যে 17টা রিজন আমি বললাম, এই 17টা রিজনে কিন্তু ন্যাচারালি হচ্ছে অ্যাবর্শন হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্টাল অ্যাবর্শন, এটা বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে হবে। প্রেগনেন্সি টার্মিনেশন হয়ে গেছে, এই যে ভায়াবিলিটির আগেই ফিটাসের অ্যাক্সিডেন্টাল কজ, যেমন অ্যাক্সিডেন্টাল ট্রমা হয়েছে, পয়জনিং হয়েছে অ্যাক্সিডেন্টাল, কোনো মেডিকেল ইন্টারভেনশন ছাড়াই এরকম হয়ে গেছে, সেটা ট্রমার কারণে হতে পারে, অথবা বিভিন্ন অ্যাক্সিডেন্টাল পয়জনিং, যেমন ড্রাগ টক্সিসিটি, আর্সেনিক লেড টক্সিসিটি বা ভেজিটেবল পয়জনিং, এগুলো দ্বারা হচ্ছে মহিলাটার হচ্ছে অ্যাক্সিডেন্টাল অ্যাবর্শন কিন্তু হয়ে যেতে পারে। জাস্টিফাইবল অ্যাবর্শন আছে, এটাকে মেইনলি আমরা মানে একটা অ্যাবর্শন যেটা লিগাল অ্যাবর্শন আমরা বলতেছি। এটা মানে হচ্ছে আমরা একটা মা, সেই মাটার একটা হেলথ কন্ডিশন আছে, এই হেলথ কন্ডিশনটাতে যদি আমার বাঁচাইতে হয় তাহলে বাচ্চাটার অ্যাবর্শন করতে হবে। মাটাকে বাঁচানো আমার একটা লক্ষ্য ফর শিওর, সো সেটাকে আমরা বলতেছি জাস্টিফাইবল অ্যাবর্শন। এবং মাদার হেলথ প্রবলেমের মধ্যে ধরো মাদারের মানে টক্সিম অফ প্রেগনেন্সি আছে, একলামশিয়া, প্রিএক্লামশিয়া যে কন্ডিশনগুলো, এবং এখানে ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, মা ফুল মারতে ইডিমা থাকে, প্রোটিনিউরিয়া থাকে, অনেক ধরনের প্রবলেম থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস, মেলাইটাস কিন্তু থাকতে পারে, যদি মার টিবি থাকে অর্থাৎ টিউবারকুলোসিস থাকে, যদি হার্ট ফেলিওরের বিষয়াদি থাকে, ক্যান্সার, সার্ভিক্সের ওভারি যদি ক্যান্সার থাকে, সাইকোসিস থাকে, অর্থাৎ মায়ের যদি মেন্টাল ইলনেস থাকে, তাহলে আমরা ট্রাই করি বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলতে। ফেটাসেরও কিছু প্রবলেমের কারণে অ্যাবর্শন করা যেতে পারে, যেখানে ফেটাসটা হয়তো বা বিভিন্ন প্রবলেম হইতে পারে, যেমন হচ্ছে যদি বেবিটা, কারণ আমি যদি ফেটাসটা অ্যাবর্শন না করি তাহলে সে যখন জন্মগ্রহণ করবে তাহলে বিভিন্ন কনজেনিটাল এফেক্টস থাকবে, কনজেনিটাল ডিফেক্টস থাকবে, সেটাকে আমরা ইউজেনিক বলি এই জন্য। সো যদি এমন হয় যে ফার্স্ট 3 মান্থসে কোনো ইনফেকশনস হয়েছে, যেমন হচ্ছে জার্মান মিজলস, চিকেন পক্স, টক্সোপ্লাজমোসিস, ভাইরাল হেপাটাইটিস, এইগুলো হচ্ছে বাচ্চার কনজেনিটাল বিভিন্ন ডিফর্মিটি করতে পারে। এবং মাদার হচ্ছে যদি হার্মফুল কোনো ড্রাগস নেয়, যেগুলো অ্যাকচুয়ালি এরকম ইউজেনিক বা কনজেনিটাল ডিজিজ করতে পারে, যেমন থ্যালিডোমাইড, কর্টিসন, তারপরে হ্যালোসিনোজেন্স, এরকম বিভিন্ন ড্রাগ যদি নিয়ে থাকে,
মাদার যদি রেডিয়েশন বা এক্সরে এক্সপোজারে আসে তাহলে আমাদের অবশ্যই এটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি বাচ্চার কি কনজেনিটাল ডিফেক্ট হওয়ার চান্স আছে কিনা। মেন্টাল ইলনেস যদি প্যারেন্টসের থাকে তখনও কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ফিটাসটার প্রবলেম হইতে পারে এবং সেক্ষেত্রে আমরা অ্যাবর্শন করতে পারি। তো মাদার কিছু কথা আছে, ফিটাস কিছু কথা আছে এবং হিউম্যানিটেরিয়ান কিছু গ্রাউন্ডস আছে। যদি প্রেগনেন্সি রেপের কারণে হয়ে থাকে, রেপের কারণে যদি একটা মহিলা প্রেগনেন্ট হয়, এখন ওই বাচ্চাটার বাবা কি আসলে, ওইটা তো একটা রেপিস্টের বাচ্চা, মানে তাহলে সেটা তো কখনোই রাখা ঠিক হবে না। সো ওই হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ডে কিন্তু হচ্ছে অ্যাবর্শন করা যেতে পারে। সোশ্যাল গ্রাউন্ডের কথা যদি বলি, যে একটা প্রেগনেন্সি যেটা হচ্ছে ফিল্ড কন্ট্রাসেপশনের কারণে হয়েছে, যেমন কন্ডম হয়তো বা ব্রোকেন হয়ে গেছে, মানে কন্ডম ইউজ করছিল কন্ট্রাসেপশনের জন্য কিন্তু দেখা গেলো কন্ডমটা হচ্ছে রাপচার হয়ে গেছে, বা মিসড পিল, মানে পিল মিসড হয়ে গেছে এবং কন্ট্রাসেপশন বা কন্ট্রাসেপশন যে মেথডসগুলো আছে আমরা বলি যে প্রেগনেন্সি প্রিভেন্ট করতে যে মেথডসগুলো সেগুলো কার্যকর হয় নাই ঠিকঠাক, ভেসেকটমি করা আছে, ভেসেকটমি আমরা বলি। তো ধরো ভেসেকটমি করা আছে কিন্তু তারপরেও দেখা যেতে পারে যে ওটার পরেও প্রেগনেন্সি হইতে পারে ওটার ফেলিওরের কারণে, কন্ট্রাসেপটিভ ফেলিওরের কারণে, কারণ যখন লাইগেশন করে দেওয়া হয় ওর পরেও দেখা যেতে পারে যে প্রেগনেন্সি হওয়া পসিবল কারো কারো ক্ষেত্রে, কিছু এক্সেপশনাল কেসে। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির কথা যদি আমরা বলি তাহলে দেখা যেতে পারে যে এটা মানে সেই অ্যাবর্শনটা যেটা অ্যাকচুয়ালি গুড ফেইতে করা হয় যাতে মাদারের লাইফটাকে থেরাপিউটিক নিডের জন্য বা সেভ করা যায়। আসলে ওই যে কথাগুলো বলেছিলাম জাস্টিফাইবল যে অ্যাবর্শন, সেটাই মেইনলি সোশ্যাল কারণে, ইউজেনিক কারণে, থেরাপিউটিক কারণে, হিউম্যানিটেরিয়ান কারণে, সেই কারণগুলোতে কিন্তু করা যেতে পারে। কখন আসলে অ্যাবর্শন করা যেতে পারে? অনলি ইফ ডক্টর ইজ শিওর যেখানে কোনো মেডিকেল রিজন আছে সেটা মাদার বা বেবির জন্য ক্ষতিকর হবে, তখনই শুধু অ্যাবর্শন করতে হবে। তো অ্যাবর্শন করতে কয়জন ডক্টর লাগবে? আনসার হচ্ছে 12 উইকস পর্যন্ত হচ্ছে একজন কোয়ালিফাইড ডক্টর এনাফ। কিন্তু 12 থেকে 20 উইকস এই টাইমে যদি অ্যাবর্শন করতে হয় মায়ের প্রেগনেন্সির, তাহলে সেই টাইমে কিন্তু 2টা ডক্টর মাস্ট থাকা লাগবে এবং তাদের এগ্রি হওয়া লাগবে যখন আমি অ্যাবর্শন করবো। যদি 20 উইকসের বেশি হয়ে যায় তাহলে হচ্ছে তখন শুধুমাত্র ইমার্জেন্সি বা লাইফ সেভিং কেসে অ্যাবর্শন করা যাবে। সাধারণত 20 উইকসের আগেই অ্যাবর্শন করে ফেলতে হবে যদি অ্যাবর্শন করা হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং কে করতে পারবে? আনসার হচ্ছে অবশ্যই এমএস করা আছে বা এফসিপিএস করা আছে কিসে? অপস গাইনিতে, তারাই করতে পারবে। অথবা একটা ডক্টর যে হচ্ছে অলরেডি 25টা মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি করছে কারো এক্সপার্ট কারো সুপারভিশনে, ঠিক আছে, একজন মেডিকেল অফিসার হয়তো বা, কিন্তু সে এতগুলো করে ফেলছে, কারো এক্সপার্ট কারো সুপারভিশনে সেও করতে পারবে। এবং কোথায় করতে হবে? অবশ্যই একটা গভর্নমেন্ট হসপিটালে করতে হবে বা গভর্নমেন্ট অ্যাপ্রুভ ক্লিনিক্সে করতে হবে। এবং অবশ্যই ওম্যানের কনসেন্ট কিন্তু থাকতে হবে। যদি সে মাইনর হয়, যদি 18 বছরের কম হয়, তাহলে হয়তো বা তাকে তার যে ফ্যামিলি, তার যে গার্ডিয়ান, তার থেকে কনসেন্ট নিতে হবে। বা যদি মেন্টালি ইল হয় ওই ওম্যানটা, তাহলে ওই ওম্যানটা তো নিজে কনসেন্ট দিতে পারবে না, ঠিক আছে, সেক্ষেত্রে তার গার্ডিয়ান থেকে নিতে হবে। তবে একটা কথা ইম্পর্টেন্ট, যে অ্যাবর্শনের ক্ষেত্রে হাজবেন্ডের পারমিশন কিন্তু একে নেসেসারি না, কিন্তু তার এইজের প্রুফ দেখানোর দরকার নাই অ্যাবর্শনের ক্ষেত্রে। একটা মহিলার যখন অ্যাবর্শনের দরকার, ধরো মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি দরকার, তার বিভিন্ন ডিজিজ হতে পারে, তার ক্ষতি হতে পারে অথবা বাচ্চার ক্ষতি হতে পারে, আমাদের এইজের প্রুফ দেখার দরকার নাই। অবশ্যই সব অ্যাবর্শন ডিটেলস কনফিডেন্সিয়াল রাখতে হবে, সিক্রেট রাখতে হবে। সিক্রেসিটা এখানে ইম্পর্টেন্ট, প্রফেশনাল সিক্রেসি। এবং ইমার্জেন্সি কন্ডিশনগুলোতে একটা সিঙ্গেল ডক্টর অ্যাবর্শন করতে পারবে ইভেন আফটার 20 উইকস। আমরা তখন শুধুমাত্র আমাদের 2জন ডক্টর এর বেশি দরকার হবে বা আরো বেশি এক্সপার্টের দরকার হবে। কিন্তু ইমার্জেন্সি কন্ডিশনে আসলে 20 উইকসের পরেও আসলে একজন ডক্টরই এনাফ যদি ইমার্জেন্সি হয়, কারো পারমিশন ছাড়া, যদি মায়ের লাইফ রিস্কে থাকে। কারণ সবার আগে লাইফ বাঁচানো, সবার আগে অনলি কোয়ালিফাইড ডক্টরই করতে পারবে যে রেজিস্টার্ড, এবং আমি ডিগ্রিগুলোর কথা বলে আসলাম। এবং অবশ্যই প্রপার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর অবশ্যই ডক্টরের শিওর থাকতে হবে যে একটা ভ্যালিড রিজন আছে যেখানে মাদার বা বেবির লাইফের রিস্ক আছে, তো শুধু সেই সকল ক্ষেত্রে। এবং অবশ্যই গভর্নমেন্ট হসপিটাল বা ক্লিনিক্স যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড এরকম জায়গায় করতে হবে। ওম্যানের পারমিশনটা থাকলেই হবে, হাজব্যান্ডের এখানে কনসেন্টের দরকার নাই। এবং হাজব্যান্ড কিন্তু অ্যাবর্শনের জন্য ফোর্স করতে পারবে না। যদি ওম্যান না বলে তাহলে এটা করা যাবে না, যদি হাজব্যান্ড চায়ও তারপর এটা করা যাবে না। ওম্যানের অ্যাপ্রুভালটা এখানে ইম্পর্টেন্ট। এবং এখানে এইজ প্রুফ করতে হলে কোনো লিগাল ডকুমেন্টের দরকার নাই, এখানে ওম্যানের ডকুমেন্ট দেখাইতে হবে এরকম না। এবং কনফিডেন্সিয়ালিটি ইম্পর্টেন্ট, এখানে একটা সিক্রেসি রাখতে হবে, প্রফেশনাল সিক্রেসি। ইমার্জেন্সি ক্ষেত্রে দেখা যায় একজন সিঙ্গেল ডক্টরই কিন্তু এটা করতে পারবে। আর যদি ওম্যানের লাইফের ডেঞ্জার থাকে তাহলে কনসেন্ট ছাড়াই কিন্তু করে ফেলতে পারবে। কিভাবে লিগাল অ্যাবর্শনগুলো করা যেতে পারে? একটা হচ্ছে ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেজের যে বিষয়টা, ডিএনসি আমরা বলি। এখানে সার্ভিক্সটা ওপেন করা হয় এবং এখান থেকে কন্টেন্টসগুলো রিমুভ করা হয় একটা টুলের মাধ্যমে। ডাইলেটেশন করে আমরা অক্সিটোসিন ইনজেকশন দিতে পারি যেটা ইউটেরাইন কন্ট্রাকশনকে বাড়াবে এবং এখানে অ্যাবর্শন করতে হেল্প করবে। অক্সিটোসিন ড্রিপ একটা কন্ডিশন আছে যেটাতে আমরা সেম পারপাস থাকে এবং এখানে স্লো ইনফিউশন করতে হয় আর কি। লো রাপচার অফ মেমব্রেন, ওয়াটার ব্যাগ, এটা ব্রেক করা হয়। ইনজেকশন অফ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন ইনটু সার্ভিক্স, এটাও ইউটেরাসকে কন্ট্যাক্ট করতে হেল্প করে। এবং ম্যানুয়াল ভ্যাকুয়াম এসপিরেশন নামে একটা টার্ম আছে যেটাতে সাকশন মেথডের মাধ্যমে বের করে আনা হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন ভ্যাজাইনাল ট্যাবলেট অর ইনজেকশন
এটা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 বা গ্ল্যান্ডিন F2 যে অ্যানালগগুলো আছে সেগুলো ইউজ করে। এখানেও ইউটেরাসকে কন্ট্যাক্ট করতে এরা হেল্প করে এবং অ্যামনিওটিক ফ্লুইড রিমুভাল এবং রিপ্লেসমেন্ট করে। এটা যদিও লেস কমনলি ইউজড, বাট এটা আমরা মনে রাখতে পারি অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, যেটার মাধ্যমে ইউটেরাসকে রিমুভ করে ফেলা হয়। এটা রেয়ার, শুধুমাত্র ইমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে করা হয়। আমরা এখান থেকে কিছু কন্ডিশনের নাম মনে রাখবো, যেভাবে হচ্ছে লিগাল মেথডে আমরা অ্যাবর্শন করতে পারি। কি কমপ্লিকেশন হতে পারে অ্যাবর্শনের? ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে অবশ্যই হেমোরেজ শক হতে পারে, যেটাতে হেভি ব্লিডিং হবে, ব্লাড প্রেশার কমে যাবে, হাইপোভলিমিক শকে চলে যেতে পারে এবং লাইফ কিন্তু ডেঞ্জারে চলে যেতে পারে। পারফোরেশন হতে পারে ইউটেরাস এবং বাওয়েল এগুলো কিন্তু অ্যাক্সিডেন্টালি পাঞ্চার হয়ে যেতে পারে এবং এটা কিন্তু সিভিয়ার কন্ডিশন ক্রিয়েট করতে পারে। সার্ভাইকাল ইনজুরি হতে পারে, যেটা সার্ভাইকাল ইনজুরি বলতে সার্ভিক্স ইনজুরি হতে পারে এবং ইনকমপ্লিট অ্যাবর্শন কিন্তু হতে পারে, যে কিছু পার্ট ভিতরে থেকে গেছে, এরকম বিষয় থাকতে পারে, যেটা ইনফেকশনের চান্স বাড়িয়ে দিবে। অ্যান্ড্রোমেট্রাইটিস এবং থ্রোম্বোফ্লেবাইটিস হতে পারে, অর্থাৎ ইউটেরাস ইনফেকশন অথবা ভেইন ইনফ্লামেশন, এগুলো কিন্তু হতে পারে। এরপরে কিছু ডিলেইড আছে, যেমন মেনস্ট্রুয়াল প্রবলেম হবে, পিরিয়ড ইরেগুলার হয়ে যাবে অথবা স্টপ হয়ে যাবে, স্টেরিড হতে পারে। ওম্যান কিন্তু আর প্রেগনেন্ট হবে না, এটার চান্সও থেকে যায়। সো ইনফার্টিলিটির চান্স থেকে যায় একবার অ্যাবর্শন করলে। সো এই জন্য খুবই সাবধানে এটা করতে হবে। ফিউচার প্রেগনেন্সি রিস্কের কথা যেটা বললাম, যে আর্লি লেবার হবে অথবা পরবর্তীতে বাচ্চা হলে সেটাও অ্যাবর্শন হয়ে যাবে। আইসি ইমিউনাইজেশন অর্থাৎ ইনকম্পিটিবিলিটি হওয়ার একটা চান্স কিন্তু থাকে। এটা স্পেশালি নেগেটিভ যে মাদারগুলো আছে, ব্লাড গ্রুপ নেগেটিভ যাদের, তাদের ক্ষেত্রে এই চান্সটা বেশি থেকে যায় এবং মেন্টাল ডিফেক্ট হওয়ার চান্স থাকে, ডিপ্রেশন, গিল্ট বা ইমোশনাল ট্রমার মধ্যে কিন্তু দেওয়া যাইতে পারে। এরপর আসা যাক ফ্যাব্রিকেটেড অ্যাবর্শন, মানে হচ্ছে একটা মহিলা যখন অ্যাসল্ট করা হয়, তাহলে একটা মহিলাকে হয়তো অ্যাসল্ট করা হয়েছে, ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে, তখন সে এক্সাজারেট করতে পারে। হাজবেন্ডের কথাই যদি বলি, যে তাকে মাইরা তার অ্যাবর্শন করে দিয়েছে বা তার কেউ একজন মাইরা তার অ্যাবর্শন করে দিয়েছে, তো সেটা এরকম সে বলতে পারে। একটা হিউম্যান ফিটাস বা অ্যানিমাল একটা ফিটাস এনে সে হচ্ছে বলতেছে এটা অ্যাবর্শন করা হয়েছে আমার জোর করে, মানে আমাকে মাইরা বা আমাকে অ্যাসল্ট করে। এবং অ্যাবর্শনিস্ট কাকে বলা হয়? অ্যাকচুয়ালি যে অ্যাবর্শন পারফর্ম করে তাকে আমরা অ্যাবর্শনিস্ট বলে থাকি। এবং অ্যাবর্শনিস্ট তিন ধরনের হয়। একটা হচ্ছে এক্সপার্ট অ্যাবর্শনিস্ট, যারা অবশ্যই মেডিকেলিগালি কোয়ালিফাইড পারসন। আরেকটা হচ্ছে সেমি স্কিল্ড অ্যাবর্শনিস্ট, যেমন মিডওয়াইফস, নার্স বা কেমিস্ট। আর আরেকটা হচ্ছে আনস্কিল্ড অ্যাবর্শনিস্ট, যারা হচ্ছে বিভিন্ন কোয়াক, দাই, যারা এটা হচ্ছে আনস্কিল্ড, বাট এরা অ্যাবর্শন করে এবং এই ক্ষেত্রে ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। অ্যাবোর্টাস মানে হচ্ছে নন ভায়াবল, অর্থাৎ যেই জিনিসটা বাহিরে অ্যাবর্শনের মাধ্যমে বের হয়ে আসছে কিন্তু সেটা একা একা সার্ভাইভ করতে পারবে না, সেটা ডেথ একটা জিনিস। অ্যাবোর্টিফিসিয়েন্স মানে কিছু সাবস্টেন্স বা কিছু এজেন্ট যেগুলো অ্যাকচুয়ালি অ্যাবর্শনকে ইন্ডিউস করতে পারে। অ্যাবোর্টিফিসিয়েন্সের মধ্যে বিভিন্ন ড্রাগস হইতে পারে, যেগুলো আমরা দেখবো পরে। এখন ক্রিমিনাল অ্যাবর্শন মানে হচ্ছে সেই অ্যাবর্শনটা যেটা ইলিগালি করা হয়েছে কোনো মেডিকেল রিজন ছাড়া, যেটাতে কোনো হয়তো বা একজন মানুষ আর একটা মহিলাকে প্রেগনেন্ট করে দিছে এবং সেটা মানে আনইনটেনশনালি হয়ে গেছে, তো সেক্ষেত্রে সেটা হাইড করতে বা রংফুল কোনো একটা রিজনসে এভাবে অ্যাবর্শন করা হচ্ছে, এটা লতে অ্যালাউড না, এটার বিরুদ্ধে পানিশমেন্ট আছে। সো এটা বিভিন্ন কারণে করা হতে পারে। প্রেগনেন্সি, আনওয়ান্টেড প্রেগনেন্সিগুলো হাইড করতে, সেটা উইডো, যারা একটা উইডো সেক্ষেত্রে সে করতে পারে যেহেতু তার হাজব্যান্ড মারা গেছে। এবং তারপরে আনম্যারিড গার্ল যারা, তারা যদি কোনোভাবে প্রেগনেন্ট হয়ে যায়। ম্যারিড ওম্যান যে প্রেগনেন্ট হয়েছে যখন হাজবেন্ড হচ্ছে গিয়ে বিদেশে ছিল, সো অন্য কোনো একটা পুরুষের সাথে সে প্রেগনেন্ট হয়েছে, অথবা হাজব্যান্ডের সাথে সেপারেটলি লিভ করতেছে বাট সে প্রেগনেন্ট, তো তখনও সে হয়তো বা এভাবে করাইতে চাইতে পারে, ক্রিমিনাল অ্যাবর্শন যেটা। এবং বেশি চিলড্রেন হবে, সো দুইটা আছে, এখন আর একটা ভুলবশত হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে, এখন সে এটাকে অ্যাবর্শন করে ফেলবে, কারণ সে দুইটার বেশি বাচ্চা চায় না। এক্ষেত্রে করতে পারে প্রপার্টি রিলেটেড কেসে। একটা মহিলা, তাকে জোর করে অ্যাবর্শন করানো হচ্ছে, কারণ ওই বাচ্চা যদি হয়ে যায় তাহলে সে তো সম্পত্তির ভাগ চাবে, সেই জন্য জোর করে যে তোমার চাইল্ডলেসই থাকতে হবে, তোমার বাচ্চা হওয়া লাগবে না, বাচ্চা হইলেই সম্পত্তির ভাগ পাবে, সেই জন্য জোর করে অ্যাবর্শন করায়। বা ফেক অ্যাবর্শন হইতে পারে, যেখানে একটা মহিলা প্রিটেন্ড করতেছে, ভান ধরতেছে যে তার অ্যাবর্শন হয়েছে, কারণ সে আরেকজন হচ্ছে দোষ দিতে চায় এজন্য। এখন মোস্ট কমন টাইম অফ ক্রিমিনাল অ্যাবর্শন ইউজুয়ালি সেকেন্ড থার্ড মান্থে প্রেগনেন্সির। এই সময় হচ্ছে যখন একটা ওম্যান রিয়েলাইজ করে স্টার্ট করে যে দে আর প্রেগনেন্ট, তখনই তারা অ্যাবর্শনটা, মেনলি ক্রিমিনাল অ্যাবর্শনটা করাইতে চায়। বিভিন্ন মেথডে আসলে অ্যাবর্শন করা হয় ক্রিমিনাল অ্যাবর্শন। তার মধ্যে জেনারেল ভায়োলেন্স একটা টার্ম আছে, যেটা মিলে আর্লি প্রেগনেন্সি, স্পেশালি ফার্স্ট মান্থে মহিলাটা অনেক বেশি পেটকে অনেক বেশি পুশ করে, প্রেস করে, এবং দেখা যায় যে ইউটেরাসের নিচে অনেক জোরে জোরে ম্যাসাজ করে। ফিজিক্যাল ভায়োলেন্স যেমন পেটে ঘুষি দেওয়া, পেটে লাথি দেওয়া, বা নিডিং বা অনেক বেশি স্কুইজিং করা, চাপ দেওয়া, অনেক টাইট ক্লোজ পরা, লাফালাফি করা, অনেক ভারী ভারী জিনিসপাতি তোলা, এরকম করা, লোকাল ভায়োলেন্স করা, যাতে পেটে বাচ্চাটা মরে যায়। এবং অ্যাবর্টিফিশিয়েন্স ড্রাগস সেকেন্ড মান দিয়ে খাইতে পারে, যেমন মেডিসিন অর হার্বস, যেটা হচ্ছে অ্যাবর্শন করতে পারে, যেগুলো হচ্ছে আনসেফ এবং টক্সিক কিন্তু জিনিস। এবং লোকাল ভায়োলেন্স স্পেশালি থার্ড টু ফোর্থ মান্থে এটা করা হয়, এবং এক্ষেত্রে ভ্যাজাইনা বা সার্ভিক্সের মধ্যে ইনস্ট্রুমেন্ট ঢুকানো হয়, যেমন কাপিং বা ভেরি হট আর কোল্ড হিপ বাথ, এগুলোর মাধ্যমে বাচ্চাটাকে মেরে ফেলার ট্রাই করা হয়, লোকাল ভায়োলেন্স আমরা বলি। এটা ছিল হচ্ছে জেনারেল ভায়োলেন্স।
আচ্ছা, এবং ক্রিমিনাল অ্যাবর্শনের বিভিন্ন কমপ্লিকেশনস আছে যেগুলো আমরা জানবো, বাট জাস্ট জেনে রেখে এখানে অনেক বেশি ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে এবং ডেথের ঝুঁকি অনেক বেশি থাকে। এবং ইউজুয়ালি যারা হচ্ছে গিয়ে মানে আনস্কিল্ড পিপল তারাই মেনলি এই কাজগুলো বেশি করে। কোয়াক যারা, দায়ী যারা, হাতুড়ে ডাক্তার যারা, এরা এই কাজগুলো করে এবং এগুলো সিক্রেটলি করা হয় উইদাউট ট্রেন ডক্টর। এই জন্য এটা একটা রিস্কি বিষয়। এখন আমি ওই যে বললাম না যে বিভিন্ন অ্যাবর্টিফিশিয়েন্স ড্রাগ আছে, যেমন ধরো এগবুলিক্স আমরা বলতে পারি, যেগুলা ইউটেরাসকে কিন্তু অনেক বেশি কন্ট্যাক্ট করায় এবং স্কুইজ করায়, যেমন ধরো আর্গোট, কুইনিন, স্ট্রাইকনিন, তারপরে লেড পিলস, ঠিক আছে। এই কয়টা নাম আমরা মনে রাখতে পারি যেগুলো হচ্ছে কিন্তু এগবুলিক্স আকারে বেবিকে বাহিরে পুশ করে নিয়ে আসতে পারে। এবং কিছু ড্রাগ আছে যেগুলোকে আমরা ইমিনে গক্স বলি। এটা মানে হচ্ছে সেই সকল ড্রাগ যেগুলো মেনস্ট্রুয়াল ব্লিডিংকে বাড়াই দেয়, এবং মেনস্ট্রুয়াল ব্লিডিং যদি বেড়ে যায় ধারণা করা হয় যে মেনস্ট্রুয়াল ব্লিডিং এর সাথে হয়তো ফিটাসটা বের হয়ে চলে আসবে। যেমন বোরাক্স, ইস্ট্রোজেন, সেভিন, এই জিনিসগুলো বোরাক্স, ইস্ট্রোজেন, সেভিন এগুলো হচ্ছে এইভাবে ইমিনে গক্স হিসেবে কাজ করে। এবং ক্রিমিনাল অ্যাবর্শনের ডেঞ্জারাস মেথড এর মধ্যে যেমন হচ্ছে প্রাইভেট পার্টস এগুলাকে ইরিটেট করার মাধ্যমে, যেমন অয়েল অফ ট্যান্সি, ক্যান্থ্রাইস, এই জিনিসগুলা কিন্তু প্রাইভেট পার্টসকে ইরিটেট করে এবং এগুলোও কিন্তু ক্রিমিনাল অ্যাবর্শন করতে পারে। কিন্তু এগুলো খুবই ডেঞ্জারাস মেথডস আমরা বলি। এবং স্টোমাক আর ইন্টেস্টাইনকে ইরিটেট করে, যেমন ক্যাস্টর অয়েল, করটন অয়েল, ম্যাগনেসিয়াম সালফেট, সেনা, এই জিনিসগুলো দিয়ে স্টোমাক ইন্টেস্টাইনকে ইরিটেট করার মাধ্যমে অ্যাবর্শন করা ট্রাই হতে পারে। কিছু পয়জন আছে যেটা হচ্ছে বেবিকে কিল করতে পারে, যেমন হচ্ছে লেড, আর্সেনিক, মার্কারি, কপার, আয়রন, এগুলো নন লিভিং কিছু জিনিস। আর একটা প্লান্ট পয়জন যেগুলা অর্গানিক কিছু পয়জন, যেমন অ্যাব্রাস সিড বা জুস অফ ক্যালোট্রপিস, আনরাইপ পাপায়া, পাইনাপেল, তারপরে মেথি, এই জিনিসগুলো দিয়ে কিন্তু পয়জন হিসেবে কাজ করে, এগুলো বেবিকে মেরে ফেলতে পারে। এবং রেডিমেড ডেঞ্জারাস পিলস যেটাকে আমরা প্যাটেন্ট পিলস বলি, যেটা হচ্ছে লেড কন্টেইন করে বা ডাইফেনাইলিফাইলিন কন্টেইন করে, সেটা ভেরি রিস্কি। ক্রিমিনাল অ্যাবর্শন কি কি মেথডে করা যেতে পারে? অ্যাকচুয়ালি এই জায়গায় মেথডগুলো ইলিগাল এবং ডেঞ্জারাস। সো এগুলা ইউজুয়ালি থার্ড আর ফোর্থ মান্থে করা হয় প্রেগনেন্সি। এবং এটার বিভিন্ন মেথড আছে, যেমন সিরিঞ্জিং বা যেটাকে আমরা হিঙ্গিনসন সিরিঞ্জ দিয়ে হচ্ছে মেইনলি এটা করা হয়। এটাতে ওম্বের মধ্যে পানি পাম্প করা হয় এবং এইভাবে সিরিঞ্জিং এর মাধ্যমে হচ্ছে অ্যাবর্শন করা হয়। তারপরে হচ্ছে রাপচার অফ মেমব্রেন্স আছে, যেটার মাধ্যমে হচ্ছে ওয়াটার ব্যাগকে ফোর্সফুলি ব্রেক করা হয় এবং এভাবে হচ্ছে মেমব্রেন রাপচার করার মাধ্যমে অ্যাবর্শন করা হয়। সিরিঞ্জ অ্যাসপিরেশন একটা প্রসেস আছে, যেটার মাধ্যমে ইউটেরাসের যে কন্টেন্টস আছে, ইউটেরাসের মধ্যে তো ফেটাসটা আছে, ইমপ্লান্টেশন হয়, সো সেটাকে সাকশন করে বের করে আনা হয় ডাইলেটেশন অফ সার্ভিক্সের মাধ্যমে। ফোর্সফুলি সার্ভিক্সকে ওপেন করে বের করে আনা হয় ডাইলেটেশন অ্যান্ড কিউরিটেসের মাধ্যমে। ইউটেরাসের ভিতরে স্ক্রাপিং করে বাচ্চা বের করে আনা হইতে পারে, যেটাকে একটা অ্যাবর্শনের প্রসেস আমরা বলি। অ্যাবর্শন স্টিক, এটা নিয়ে আমরা জানবো। সো অ্যাবর্শন স্টিকের মাধ্যমে কিন্তু একটা পয়জন সোকড স্টিক পেটের মধ্যে ঢুকে কিন্তু ইউটেরাসের মধ্যে ঢুকে কিন্তু বাচ্চাটাকে বের করে আনা হইতে পারে ইরিটেন্ট প্লান্ট টুইগ দিয়ে, মানে ইরিটেন্ট প্লান্টের বিভিন্ন টুইগ ইনসার্ট করে বাচ্চাটাকে বের করে আনার ট্রাই করা হইতে পারে। এয়ার ইনসাফালেশন নামে একটা টার্ম আছে, যেটার মাধ্যমে বাতাস বা এয়ার হচ্ছে ইনসাইডে ঢুকাই দেওয়া হয় এবং যেটা কিন্তু বাচ্চাটার ডেথ করতে পারে। ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক শকিং এর মাধ্যমে হচ্ছে ইউটেরাসকে ফোর্সফুলি অ্যাবর্শন করাইতে হেল্প করতে পারে। এবং ইউটেরাস পেস্ট নামে একটা টার্ম আছে, যেটাতে কেমিক্যালস ইউটেরাসের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং সেভাবে অ্যাবর্শন হচ্ছে। এবং ল্যামিনারিয়া টেন নামে একটা টার্ম আছে, যেটার মাধ্যমে একটা সোয়েলড স্টিক বা একটা ফোলা একটা স্টিক দিয়ে, যেটা সার্ভিক্স ওপেন করতে হেল্প করে এবং এরকম একটা স্টিক দিয়ে হচ্ছে বাচ্চাকে বাইরে বের করে আনার ট্রাই হয়। অ্যাবর্শন স্টিক এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেক সময় ধরে। আমার মনে আছে যে প্রফে আমাকে ধরছিল অ্যাবর্শন স্টিকটা, হ্যাঁ, অ্যাবর্শন স্টিক, কাপিং, এই জিনিসটা আমাকে প্রফে ধরছিল। এটা মেনলি টক্সিকোলজির যে বোর্ডটা থাকে ওই বোর্ডে ধরছিল। তো এটাতে যেটা হয়, একটা থিন স্টিক, একটা সেটা হইতে পারে উড বা কাঠের অথবা ব্যাম্বু বা বাঁশের একটা স্টিক, যেটা 12 থেকে 18 সেন্টিমিটার লম্বা। এটার একটা কোনাতে আমরা হচ্ছে কি করি, একটা কোনাতে আমরা আর্সেনিক, রেড লেড বা মার্কিউরি ক্লোরাইড, ক্যালোট্রপিক জুস বা জিকোইডিটি সিডস, এরকম পয়জনাস সাবস্টেন্স আমরা ওটাতে, ধরো এই যে একটা স্টিক, এই স্টিকে এখানে আমরা কাপড় প্যাঁচে বা কিছু জিনিস প্যাঁচে আমরা এখানে হচ্ছে এই পয়জনগুলো দিয়ে সোক করে নিছি। তো পরবর্তীতে এটা আমরা কি করছি, এটা আমরা ভ্যাজাইনা ইউটেরাস এগুলোর মধ্যে ঢুকাই দিছি। এবং এইগুলা মেনলি যারা কোয়াক আছে, যারা হাতুড়ি ডাক্তার বা ডাইস, তারা এগুলা করে, এগুলা ঢুকাই দিয়ে মাধ্যমে তারা অ্যাকচুয়ালি অ্যাবর্শনটা করতে যাচ্ছে। এবং এটার ফলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আছে, ওইটা ঢুকাইতে দিয়ে অনেক বেশি ব্লিডিং হইতে পারে, শক হইতে পারে এবং ইউটেরাসটা পারফোরেটেড হয়ে যেতে পারে, ইনফেকশন, পেরিটোনাইটিস এগুলোর চান্স অনেক বেড়ে যায়। এবং পয়জন যদি অ্যাবজর্ব হয়, ব্লাডে চলে যায়, আলটিমেটলি কিন্তু ডেথ কিন্তু হইতে পারে। আচ্ছা, কাপিং টার্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে যেটা করা হয় যে এটা একটা ট্র্যাডিশনাল বাট ইলিগাল মেথড অফ অ্যাবর্শন, যেটা কাপিং এর ক্ষেত্রে যে প্রসেসটা ফলো করা হয়, ধরো এই যে হচ্ছে পেট, তো এই পেটের মধ্যে মেইনলি ইউটেরাসটা যে রিজনটা আছে ওই রিজনে একটা ল্যাম্প জ্বালাই দেওয়া হয়। তো ওই ল্যাম্পটা যখন জ্বলতেছে, হারিকেনের মধ্যে যেমন ল্যাম্প জ্বলে, সেখানে ল্যাম্প জ্বলে এবং ওই ল্যাম্পের উপরে লোয়ার অ্যাবডোমেনে একটা কি দেওয়া হয়, একটা পট বা বোল সেট করে দেওয়া হয়। একটা পট বা বোল সেট করে দেওয়া হইলো
এবং পট বা বোল যখন সেট করে দেওয়া হলো, এখানে কি হয়, একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়, যেটাকে আমরা মানে ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন টাইপের একটা কন্ডিশন এটা। এবং এখানে দেখা যায় যে এখানে হিট, এই যে ভিতরে ভিতরে হিট আছে এবং হিটটাকে আমি একটা বাটিতে আটকাই দিলাম, এই জায়গায় একটা এটাতে এখানে যে এয়ারটা থাকতেছে ওই এয়ারটা এক্সপান্ড করে এবং স্ক্যাপ করে এবং একটা ভ্যাকুয়াম তৈরি হয়। ঠিক আছে, পটটা যখন কুল করে তখন এর ভ্যাকুয়াম ক্রিয়েট হয় এবং এই পটটা খুবই টাইটলি পেটের সাথে লেগে যায়, খুবই টাইটলি পেটের সাথে লেগে যায়, এখানে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়। এবং এর ফলে আমি যদি এই মানে এটা যদি এত টাইটলি লাগছে, আমি এই পটটাকে বা এই বাটিটাকে আমি যখন উঠাইতে যাব পেট থেকে, তখন অনেক জোরে একটা ফোর্সফুলি রিমুভ করা লাগে এবং ওই রিমুভের কারণে একটা জোরে টান লাগে, হচ্ছে প্লাসেন্টা হয়তো বা সেপারেট হয়ে যেতে পারে এবং অ্যাবর্শন হয়ে যেতে পারে। সো এই জন্য এটা কিন্তু হচ্ছে কি একটা ওয়ে, যে ওয়েটা ইউজ করা হতে পারে কাপিং, যেটা আমরা বলতেছি। এই ওয়েটা আরো সুন্দর করে বুঝতে পারবা, তুমি গুগলে সার্চ দিবা কাপিং, বিভিন্ন ছবি পাবা যেগুলোর মাধ্যমে হচ্ছে তুমি বুঝতে পারবা। এখন আসো এটা কখন করা হয়, অবশ্যই লেট প্রেগনেন্সির দিকে করা হয়, অ্যাডভান্স স্টেজে। এবং আনট্রেন্ড ট্র্যাডিশনাল যারা হিলার্স আছে মেনলি তারা ইউজুয়ালি করে, যারা বিভিন্ন আনট্রেন্ড কোয়াক টাইপের তারা। এবং পোস্টমর্টেম ফাইন্ডিংসে কিন্তু একটা রাউন্ড সার্কুলার মার্ক আমরা ভিজিবল পাবো লোয়ার পেটে বা লোয়ার বেলিতে। এটাতে বিভিন্ন ইন্টারনাল ইঞ্জুরি হওয়ার চান্স থাকে, প্লাসেন্টা সেপারেশন, ফেটাল ডেথ বা ম্যাটার্নাল ব্লিডিং শক, এরকম বিভিন্ন সাইন কিন্তু আমরা পাবো। এবং অ্যাবর্শন স্টিক যেটা, এটাতে আমরা পয়জন ইউজ করতেছি এবং শার্প অবজেক্ট যেটা ভেতর দিকে ঢুকানো হচ্ছে, ওই যে একটা বাম্বু স্টিক বা একটা স্টিক ঢুকানো হচ্ছে। আর কাপিং এ একটা ভ্যাকুয়াম পট আউটসাইড দিয়ে ইউজ করা হচ্ছে এবং যেটা টান দেওয়া হচ্ছে, যেটা ইউটারাসকে পুল করে প্লাসেন্টাকে সেপারেট করে দিতে পারে। এরপর সিরিঞ্জিং যে টার্মটা, এটা নিয়ে আমরা কথা বলবো। এটা মানে হচ্ছে ভিতরে আমরা একটা লিকুইড ইনজেক্ট করে দিচ্ছি ইউটারাসের মধ্যে, যেটাতে আমরা হ্যান্ড পাম্প সিরিঞ্জ বলতেছি, যেটাকে আমরা হিঙ্গিনসন সিরিঞ্জও বলি, নামটা একটু মনে রাখতে পারো। এটা ইলিগালি ইউজ করা হচ্ছে এবং এখানে বিভিন্ন সাবস্টেন্স ইউজ করা হয় ওয়াটারের সাথে, যেমন হচ্ছে সোপ ওয়াটার, ফরমালিন, লাইসল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে টার্পেন্টাইন, ইনঅর্গানিক অ্যাসিড, আর্সেনিক কম্পাউন্ড, শর্ট অর কোল্ড ওয়াটার, এগুলো ইউজ করা হয়। এবং এগুলো ভেরি ডেঞ্জারাস, যেগুলো যদি ভিতরে দেওয়া হয় ইউটেরাসের মধ্যে, তাহলে ডেঞ্জারাস হিসেবে কাজ করে এবং অ্যাবর্শন ঘটাই দিতে পারে। এবং এটা কিভাবে কাজ করে, এই যে ইনজেক্টেবল সুইটসগুলা, এগুলা কি করে প্লাসেন্টা আর অ্যামনিওটিক স্যাক এগুলাকে কি করে ডিটাচ করে ফেলে। এবং এগুলো যদি সেপারেশন হয়ে যায় তাহলে ইউট্রাইন কন্ট্রাকশন হবে, ব্লিডিং হবে, অ্যাবর্শন হয়ে যাবে। কি কি কমপ্লিকেশন হতে পারে সিরিঞ্জিং এর, এখানে টক্সিমিয়া হতে পারে, অর্থাৎ পয়জন অ্যাবজর্পশন হয়ে ব্লাডে গিয়ে বিভিন্ন ইলনেস করতে পারে, ইভেন ডেথও করতে পারে, ইনফেকশন ব্লিডিং হতে পারে, যেটা ডেথ ঘটাইতে পারে, এয়ার এম্বুলিজম হতে পারে, অর্থাৎ এয়ার ব্লাডে চলে যায় এবং ডেথ হতে পারে, কেমিক্যাল পেরিটোনাইটিস করতে পারে, কারণ যদি ফ্লুইড বেলি ক্যাভিটিতে চলে যায় তো পেরিটোনাইটিস হবে, ভ্যাগাল শক হতে পারে, এর ফলে সাডেন কলাপস হবে কারণ নার্ভ ইরিটেশন হবে এখানে, এবং ভ্যাগাল শক হতে পারে। মেডিকুলিক্যাল ইম্পর্টেন্স যদি আমরা বলি, যে অ্যাকচুয়ালি কেন কেন এটা লতে ইম্পর্টেন্ট, কারণ ক্রিমিনাল অ্যাবর্শন একটা ক্রাইম যেটা পানিশেবল, এবং এটা ইলিগাল বা সিক্রেট প্রেগনেন্সিতে ইউজুয়ালি হয়ে থাকে এবং আনওয়ান্টেড প্রেগনেন্সিগুলোতে এরকম হয়ে থাকে, এরকম আনসেফ অ্যাবর্শন। এবং ক্রিমিনাল অ্যাবর্শনে মাদারের লাইফ অনেক রিস্কে থাকে, মাদারও মারা যেতে পারে। এবং কিভাবে অ্যাবর্শন মিস ইউজড হতে পারে, একটা ওম্যান এমন ভান ধরতে পারে যে তাকে রেপ করা হয়েছে, অ্যাসল্ট করা হয়েছে, এটা হচ্ছে সে ব্ল্যাকমেলের জন্য করতে পারে এবং সে কম্পেনসেশন পাওয়ার জন্য এরকম করতে পারে, সে ফলসলি ইনফেন্টিসাইডের অ্যাকিউজিশন আনতে পারে, একজন ডক্টরকে ব্লেম করতে পারে নেগলিজেন্সের, যে তার অ্যাবর্শন ঠিকঠাকভাবে করা হয় নাই। একটা ডক্টর যদি ভায়োলেট করে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট, এটার বাইরে যদি সে এটার বাইরে যদি সে অ্যাবর্শন করে, অর্থাৎ ইলিগাল অ্যাবর্শন বা যেটাকে আমরা বলতেছি ক্রিমিনাল অ্যাবর্শন, তাহলে সে অবশ্যই পানিশমেন্ট কিন্তু পাবে। বিভিন্ন কমপ্লিকেশনস আছে অ্যাবর্শনের, তার মধ্যে ইমিডিয়েট কিছু কমপ্লিকেশন আছে, যেখানে ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটেরাস এই সকল জায়গায় ইনজুরি হয়, ওখানে কেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, মানে ফুটা হয়ে যেতে পারে, এবং এর ফলে হেমোরেজ শক হয়ে ডেথ, ভ্যাগাল শক হয়ে ডেথ, এয়ার আর ফ্লুইড অ্যাম্বলিজম হতে পারে। ব্লাড স্ট্রিমে যখন এই এয়ার বা ফ্লুইড ঢুকে যাবে তখন সেটা কিন্তু ওখানে এম্বলিজমের মাধ্যমে বিভিন্ন অবস্ট্রাকশন ক্রিয়েট করবে এবং ডেথ করতে পারে। ইন্টারমিডিয়েট কিছু কমপ্লিকেশনস আছে যেটা কিছু দিন পরে হয়, আর যেগুলো হচ্ছে ইমিডিয়েট সেগুলো রাইট অ্যাওয়ে বা খুবই ভেরি সুন হয়। সাব ইনভলিউশন, অর্থাৎ ইউটেরাস নর্মাল সাইজে ব্যাক করে না, ইউটেরাইজ ডিসপ্লেসমেন্ট হয়ে যেতে পারে, মানে নর্মাল যে প্লেস ওই জায়গাটা থেকে ম্যানোরিজে হতে পারে, অনেক বেশি ম্যানোরিজে মানে অনেক বেশি পিরিয়ডসের টাইমে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, লিউকোরিয়া হতে পারে, অনেক বেশি সাদা সাদা ডিসচার্জ হচ্ছে বের হচ্ছে। লেট কমপ্লিকেশনের মধ্যে টিটিনাস হতে পারে, পেরিটোনাইটিস, সেপ্টিসেমিয়া, এগুলা থাকার চান্স অনেক বেশি, স্পেশালি অ্যাবডোমেনের যে ইনফেকশনটা আমরা বলতেছি, অথবা ফুল বডিতে ইনফেকশনটা সরে যেতে পারে, সেপ্টিসেমিয়া, ব্লাডে ইনফেকশন সরে যেতে পারে, পেলভিক ইনফেকশন হতে পারে, স্পেশালি প্যারামেট্রাইটিস, স্যালপেনজাইটিস, ফেলোপিয়ান টিউবে যে ইনফেকশন, পেলভিক অ্যাবসেস, পালমোনারি ইম্বোলিজম হতে পারে, যেটা ব্লাড ক্লট লাং আর্টারিকে ব্লক করে দিবে এবং সেখানে ইম্বোলিজম হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, যেটা এটিএন বা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস এর কারণে হয়ে থাকে। এবং ডেথের কারণ কি অ্যাকচুয়ালি আমরা যা জেনে আসছি ইমিডিয়েট কমপ্লিকেশন হিসেবে ওইগুলোর কারণে ডেথ হতে পারে, ভ্যাগাল ইনহিবিশন, এয়ার ইম্বোলিজম, হেমোরেজ, ফ্যাট ইম্বোলিজম, অ্যামনিওটিক ইম্বোলিজম,
যদি অ্যামনিওটিক ফ্লুইড ব্লাডে ঢুকে যায় পয়জনিংয়ের কারণে, কারণ বিভিন্ন ইনসার্টেড হার্মফুল সাবস্টেন্সের কারণে পয়জনিং কিন্তু হইতে পারে যদি সেটা ব্লাডে চলে যায়। ডিলেট কজের মধ্যে সেপ্টিসেমিয়া, পায়েমিয়া, যদি পাস ফর্মিং ব্যাকটেরিয়া ব্লাডে যায়, এবং লোকাল ইনফেকশন, টক্সিমিয়া, জেনারেল পেরিটোনাইটিস, ট্রিটিনাস, এই সকল কারণে রিমোট কজ অর্থাৎ অনেক লং টার্ম কজ হিসেবে জন্ডিস, কিডনি ফেলিয়ার, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, হার্টের ইনফেকশন এবং পালমোনারি এমবোলিজমের কারণে পার্সেন্টটা মারা যেতে পারে। একজন ডক্টরের ডিউটি কি? অবশ্যই একটা কিছু প্রফেশনাল ডিউটি আছে, কিছু লিগাল ডিউটিস আছে। প্রফেশনাল ডিউটির মধ্যে অ্যানাদার ডক্টরের সাথে কনসাল্ট করা, একটা কলিগের সাথে কনসাল্ট করা সাপোর্টের জন্য, এবং বেস্ট ট্রিটমেন্ট দেওয়া অ্যাভেলেবেল ফ্যাসিলিটিসের সহযোগিতায়। লিগাল ডিউটি হচ্ছে পুলিশকে ইনফর্ম করা, যদি লয়ের দরকার হয় বা পুলিশের যদি এটা দরকার হয় আমার মনে হয়, তাহলে পুলিশকে আমি ইনফর্ম করবো। আদারওয়াইজ সেটা কনফিডেন্সিয়াল রাখতে হবে প্রফেশনাল সিক্রেসির আন্ডারে। ওম্যানকে ডক্টর কাছে পাঠানো হয়েছে, তখন স্টেটমেন্ট নেওয়া যে কিভাবে অ্যাবর্শনটা হয়েছে, এবং পেশেন্টটা যদি মারা যাওয়া ধরে অ্যাবর্শনের টাইমে, তাহলে ডাইং ডিক্লারেশন নেওয়া ডেথের আগে। এবং ওম্যান যদি ডাই করে তাহলে ডক্টর অবশ্যই একটা ডেথ সার্টিফিকেট দিবে না যদি যতক্ষণ পর্যন্ত না পুলিশকে ইনফর্ম করা হয়। পুলিশকে ফার্স্টে ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে। একটা লিভিং পেশেন্ট, তার মধ্যে কি কি ফিচার পাওয়া যাবে ক্রিমিনাল অ্যাবর্শনের পরে? তার ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, পারভ্যাজাইনাল হেমোরেজ যেটাকে আমরা বলতেছি, এটা 2 থেকে 3 মাসের মধ্যেই পাওয়া যাবে, এবং সার্ভিক্সটা অনেক সফট থাকবে, ইউটারাসটা একটু বিগার থাকবে, ব্রেস্ট চেঞ্জের মধ্যে আর্লি প্রেগনেন্সি যে সকল চেঞ্জ থাকে সেগুলো পাওয়া যাবে। এবং যদি 4 থেকে 5 মাসের অ্যাবর্শন হয় তাহলে ব্লিডিং অনেক বেশি পাওয়া যাবে। ইন্টারনাল লস, যেটা ওপেনিং অফ সার্ভিক্স আমরা বলি, এটাতে 1 ফিঙ্গার ওয়াইড হবে, অর্থাৎ 1 ফিঙ্গার কিন্তু টিপ ঢুকানো যাবে। এক্সটার্নাল লস ইঞ্জুরি থাকবে, ভ্যাজাইনাল ইঞ্জুরি, কাট থাকবে, অর্থাৎ ভ্যাজাইনাতে ইঞ্জুরি বা কাট থাকবে, সেপসিস থাকবে, অর্থাৎ ইনফেকশন এর সাইন থাকবে বডিতে, এবং ব্রেস্ট চেঞ্জ অবশ্যই প্রেজেন্ট থাকবে। এবং লিগাল কেসে ডক্টর অবশ্যই বিভিন্ন কিছু যেমন ব্লাড, ইউরিন, ভমিট এগুলো কালেক্ট করতে হবে কেমিক্যাল টেস্ট করার জন্য, কারণ বিভিন্ন পয়জন ড্রাগস এগুলা কিন্তু সাইন কিন্তু থাকতে পারে। পোস্টমর্টেম ফাইন্ডিংসে আমরা কি পাবো? পোস্টমর্টেম ফাইন্ডিংস আমরা যদি এক্সটার্নাল এভিডেন্সের কথা বলি, তাহলে আমরা বিভিন্ন জেনারেল ভায়োলেন্সের সাইন পাইতে পারি, যে বিভিন্ন ব্রুইস, অ্যাপ্রেশন, প্রেশার মার্কের মাধ্যমে সে হয়তো অ্যাবর্শন করার ট্রাই করছে এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে অ্যাবর্শনের জন্য, এবং বিভিন্ন ইরিটেন্স বা একুলিক্সের সাইন পাওয়া যেতে পারে। এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে, স্টোমাক ইন্টেস্টাইনে অথবা ইউরিনারি ট্রাক্টে আমরা পাইতে পারি, যেমন সোপ, টার্পেন্টাইন, অ্যাসিড, আর্সেনিক এগুলো পাওয়া যেতে পারে ইলিগাল অ্যাবর্শনে। মার্কড সায়ানোসিস পাওয়া যেতে পারে, ব্লুইশ ডিসকালারেশন, স্পেশালি লিভ, ফিঙ্গার, এ সকল জায়গায়, কারণ শক বা এয়ার এম্বোলিজমের মাধ্যমে মারা গেছে, এটা ইন্ডিকেট করবে এরকম একটা ব্লুইশ ডিসকালারেশন। ঠিক আছে, কারণ এয়ার বাবল ব্লাড ভেসেলকে ব্লক করলে এরকম সায়ানোসিস পাওয়া যেতে পারে। তা বাদে লোকাল এক্সামিনেশন করে আমরা ভ্যাজাইনাতে দেখবো, ভ্যাজাইনাতে ল্যাসারেশনস, ইরোশনস, ফরেন বডি, ফিটাস প্রেজেন্স অর টর্ন এরিয়াস নেয়ার ফিটাল টিস্যু, এরকম বিভিন্ন কিছু আমরা দেখতে পারি। এটাতে আমরা রাফ একটা হ্যান্ডেলিং বা উল্টাপাল্টা ভাবে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে হয়তোবা ইলিগাল অ্যাবর্শন করা হয়েছে, সেটার একটা সাইন পাইতে পারি। এক্সটার্নাল লস যেটা, এটা হচ্ছে সফট থাকবে, এবং এখানে ইনস্ট্রুমেন্ট ইউজের একটা সাইন থাকবে, ডাইলেটেশন একটা সাইন থাকবে, ব্রুইজিং অর টিয়ার থাকবে, এবং এটা ফোর্সড ওপেনিং অফ সার্ভিক্সের একটা সাইন হইতে পারে, যে শার্প টুল বা স্টিক দিয়ে হয়তোবা ফোর্সফুলি ওপেন করার ট্রাই করা হয়েছে। সার্ভিক্সের লেন্থ মেজার করতে হবে, কিছু ক্যানেলের মধ্যে ঢুকানো হয়েছে কিনা, কোনো ফ্লুইড আছে কিনা ভিতরে, স্পেশালি স্টিক বা সিরিঞ্জ দিয়ে যখন করা হয় তখন এরকম একটা মানে বোঝা যাইতে পারে এগুলো এক্সামিনেশন করে। ইউটারাসের সাইজ, শেপ, ওয়েট, থিকনেস দেখতে হবে, এবং কি কন্টেন্ট আছে ভিতরে, ব্লাড ক্লট, ফেটাস পার্ট বা ইনস্ট্রুমেন্ট আছে কিনা, ল্যাসারেশন আছে কিনা, ফরেন বডি আছে কিনা, রাপচার অফ ইউটারাস হয়েছে কিনা। সো এগুলো ট্রমাকে ইন্ডিকেট করবে, এবং আনসেফ অ্যাবর্শন করা হয়েছে সেটাকে ইন্ডিকেট করতে পারে। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আমরা ইউরিন, ভ্যাজাইনাল ওয়াল এগুলো করতে পারি। তারপরে প্রিজার্ভ যে ভিসারা সেগুলো হচ্ছে এক্সামিনেশন করবো। এখন কি কি জিনিস প্রিজার্ভ করবো? সাধারণত ইউটেরাস, ওভারি, ভ্যাজাইনা এগুলো নর্মাল স্যালাইন দিয়ে হিস্টোলজি করার জন্য প্রিজার্ভ করা হয়, এবং ইউটেরাসের কিছুটা পার্ট, ভ্যাজাইনার কন্টেন্টস এগুলো হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে কেমিক্যাল টেস্ট করা হয়। আদার অর্গানস বা ভিসারা সল্ট সলিউশনের মধ্যে পয়জন ডিটেক্ট করতে রাখা যেতে পারে। আর ব্লাড আর ইউরিন এগুলো হচ্ছে কোনো প্রিজারভেটিভ ছাড়াই প্রিজার্ভ করতে হবে। ক্রাইম সিন দেখে আমরা কিভাবে বুঝবো? যখন পুলিশ আর ডক্টর তারা কি কি জিনিস দেখবে? বিছানা দেখলে অনেক কিছু আইডিয়া করা যাবে। বিছানায় দেখা যাবে ব্লাড স্টেইন বা বিভিন্ন ধরনের জিনিস লেগে আছে, যেগুলো অ্যাকচুয়ালি অ্যাবর্শনকে ইন্ডিকেট করতে পারে। এবং ডেলিভারি ম্যাটেরিয়াল যেমন কটন, উল, সোয়াব, ক্লোথস এগুলো পাওয়া যাবে। অ্যাবোর্টিফিশিয়েন্ট বিভিন্ন ড্রাগস যেমন পিল, হার্বাল ডেককশনস বা কেমিক্যালস এগুলো পাওয়া যাবে, যেগুলো দিয়ে অ্যাবর্শন করার ট্রাই করা হয়েছে। ক্রিমিনাল অ্যাবর্শন আসলে ইভিডেন্স কি? যে হচ্ছে ভিকটিম বা যার অ্যাবর্শন করা হয়েছে, বা দেখা গেছে যে যে মারা গেছে যে মহিলাটা, তার মেডিকেল হিস্ট্রি, তারপর অটোপসির যে ফাইন্ডিংস, তারপর হচ্ছে অ্যাবোর্টাস যে ফিটাসটা যদি থাকে, অ্যাভেলেবেল থাকে, যে জিনিসটাকে বের করে আনা হয়েছে, সো ওই জিনিসটা, এই জিনিসগুলো হচ্ছে একটা সোর্স হিসেবে কাজ করতে পারে ক্রিমিনাল অ্যাবর্শনের এভিডেন্স হিসেবে বা প্রমাণ হিসেবে। আর প্লেসেন্টার কিছু ইম্পর্টেন্স আছে, এটা ডেটিংয়ে হেল্প করে, অর্থাৎ জেস্টেশনাল এইজ বের করতে এটা হেল্প করতে পারে। এবং রিটেন্ড পার্টস কিন্তু, অর্থাৎ প্লাসেন্টার রিটেন পার্ট যদি বডির মধ্যে থেকে যায় সেটা সেপসিস করতে পারে, হেমোরেজ করতে পারে। এবং বিভিন্ন পয়জন বা ইনফেকশন এগুলো কিন্তু প্লেসেন্টা পাস করে ফেটাসে যাইতে পারে,
যেটা ফেটাসকে কিল করতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড ইম্বলিজম একটা টার্ম আছে, AFE, এটা নিয়ে একটু কথা বলবো। এটা একটা রেয়ার ইমার্জেন্সি যেখানে অ্যামনিওটিক ফ্লুইড, ফিটাল সেলস বা হেয়ার এগুলো মাদারের ব্লাডে চলে যায় এবং মাদারের হার্ট, লাং এগুলোকে কলাপস করে, কার্ডিওভাস্কুলার ফেলিওর করতে পারে। এবং এটা সাধারণত লিভার যখন অ্যাকচুয়ালি ডেলিভারির টাইমে বা মাদারের ডেলিভারি হচ্ছে সেই টাইমটাতে, বা ফার্স্ট অর সেকেন্ড ট্রাইমাস্টার অফ অ্যাবর্শন, বা অ্যাবডোমিনাল ট্রমার পরে, আবার হচ্ছে অ্যামনিওসেন্টেসিস যেখানে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড রিমুভ করা হয়, এই সকল কন্ডিশনে হইতে পারে। কিছু কিছু অর্গানিজম আছে যেগুলো ইউটেরাইল সেপসিস করতে পারে অ্যাবর্শনের পরে, এগুলা ঢুকে এগুলো কিন্তু সেপসিস করতে পারে, ইনফেকশন করতে পারে, যেমন ক্লোস্ট্রিডিয়াম ওয়েলকি যেটা হচ্ছে গ্যাস ফর্মিং এবং ভেরি ডেঞ্জারাস। তারপরে হচ্ছে ইকোলাই বা স্টেইসেরিয়া কোলাই, স্টেফিলোকক্কাস পায়োজেন্স, স্টেফিলোকক্কাস অরিয়াস, অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই, এগুলা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। এটা পাস ফর্মিং অ্যাক্সেস করে এবং এটা হচ্ছে সিভিয়ার ইনফেকশন করে। ইকোলাই তো নর্মালি গাটেই থাকে। আচ্ছা, ন্যাচারাল অ্যাবর্শন আমরা কিভাবে বুঝবো আর ক্রিমিনাল অ্যাবর্শন কিভাবে বুঝবো? অ্যাকচুয়ালি ন্যাচারাল অ্যাবর্শনে বাচ্চাটা অটোমেটিক্যালি মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এটার পিছনে কোনো একটা ডিজিজ হয়তো বা দেয়, কোনো একটা কন্ডিশন দেয়। কিন্তু ক্রিমিনাল অ্যাবর্শনে দেখা যায় আনমেরিড ওম্যান বা উইডোরা মেনলি আমরা বুঝতে পারবো যে এরা হচ্ছে ক্রিমিনালি বা ইলিগালি অ্যাবর্শন করতেছে। এখানে ইনফেকশন থাকে না বললেই চলে, এখানে ফ্রিকোয়েন্টলি থাকবে এবং এখানে জেনিটাল অর্গানস, এখানে কোনো ইনজুরি থাকে না, এখানে থাকে। টক্সিক ইফেক্ট অফ ড্রাগস এখানে অ্যাবসেন্ট, এখানে প্রেজেন্ট। ফরেন বডি এখানে পাওয়া যাবে না, এখানে যাবে। ফিটাল ইনজুরি এখানে অ্যাবসেন্ট, এখানে থাকবে। সেরকম বেশ কিছু ডিফারেন্স আমরা দেখে নিব পানিশমেন্টের জায়গাটাতে। আসলে পানিশমেন্টটা আমাদের টিচাররা যা আমাদের পড়ায় সেভাবে আমরা পড়ে নিব, বাট আমি এখানে কিছু পানিশমেন্টের কথা নিয়ে আসছি। অ্যাকচুয়ালি পানিশমেন্ট এখানে কি বলা আছে যে সেকশন, আমাদের কয়েকটা সেকশন মনে রাখতে হবে এখানে। ফার্স্টে 312, 313 এবং 314 যে সেকশনস। ফার্স্ট কথা, 312 সেকশনসে বলা হয়েছে বাংলাদেশ পেনাল কোডে যে যদি অ্যাবর্শন করা হয় এবং ওমানটা বেঁচে যায় এবং ওমানের কনসেন্টও নেওয়া হয়েছিল, তাহলে সেক্ষেত্রেও দেখা যায় 7 বছর পর্যন্ত শাস্তি হইতে পারে বা ফাইন হইতে পারে বা দুইটাই হইতে পারে। যদি এমন হয় যে অ্যাবর্শন করা হয়েছে কনসেন্ট না নিয়ে, অর্থাৎ কনসেন্ট না নিয়ে অ্যাবর্শন করা হয়েছে, সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত শাস্তি হইতে পারে, ইভেন আজীবন, মানে যেটা হচ্ছে কারাদণ্ড সেটা হইতে পারে, অর্থাৎ আজীবন জেলে থাকবে, অথবা ফাইন হইতে পারে, মানে লাইফ লং ইমপ্রিজনমেন্ট আমরা বলি। আজীবন জেল বলতে অ্যাকচুয়ালি একটা টাইম আছে, 14 বছর বা কয় বছর আছে সেগুলো আমরা অলরেডি পড়ছি, কিন্তু আমরা যখন, অথবা ফাইন হইতে পারে। আবার হচ্ছে অ্যাবর্শন যদি ওম্যানের ডেথ করে ফেলে এবং সেক্ষেত্রে নেওয়া হোক কনসেন্ট বা না নেওয়া হোক, 10 বছর এর জেল পাশাপাশি ফাইন কিন্তু হইতে পারে। এই বিষয়গুলো জাস্ট আমরা জানলাম এবং সেই জিনিসগুলো এখানেও বলা হয়েছে। তবে এখানে বেশ কিছু জিনিস বলা হয়েছে যে ওম্যান যদি বেঁচে থাকে, কনসেন্ট না হয় এবং নট কুইক। কুইক মানে দেখো, ওম্যান যখন ফেটাল মুভমেন্টস বুঝতে পারে নাই এখনো, তো সেই টাইমে যদি করা হয় তাহলে সেটা বোঝা যাচ্ছে। কুইক মানে হচ্ছে ফেটাল মুভমেন্টস বুঝতে পারা যাচ্ছে, ওম্যান নিজে বুঝতে পারতেছে। বাট যদি এমন হয় যে ওম্যান অ্যালাইভ, তার কনসেন্ট না হয়েছে, কুইক, তাহলে 7 বছরের জেল এবং ফাইন দুইটাই হবে, বাট এখানে যে কোনো একটা হবে বা দুইটাও হইতে পারে। সো এই 7 বছরের জেল ঘটনাটা মনে রাখবা। আর যদি এমন হয় জোম্যানটা মারা যায় অথবা কনসেন্ট না নিয়ে করা হয়, তাহলে এই যে 10 বছরের কথাটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, 10 বছর আস্তে আস্তে কোন কোন ক্ষেত্রে সেটা আমি বলে দিলাম। তাহলে 10 বছরের কোনটা আর 7 বছর কোনটা, এই জিনিসটা একটু মনে রাখবা। তা বাদেও স্যাররা আসলে এগুলো আপডেট হইতে থাকে, পানিশমেন্টের বিষয়গুলো এগুলো হচ্ছে স্যাররা ক্লাসে যেভাবে পড়ে ওইভাবে একটু মনে রাখবা। এবং পানিশমেন্ট অ্যাকচুয়ালি কার হয়? আনসার হচ্ছে পানিশমেন্ট হচ্ছে যে অ্যাবর্শনিস্ট, যে হচ্ছে অ্যাবর্শন করতেছে, তার মানে কি যে ডক্টর অথবা ইলিগাল অ্যাবর্শন যারা করতেছে তাদের ক্ষেত্রে পানিশমেন্টের, এটা কিন্তু তাদের ক্ষেত্রে পানিশমেন্ট মেইনলি, বা তাদেরকে যারা হেল্প করতেছে তাদের ক্ষেত্রে পানিশমেন্ট, বা যদি হাজবেন্ড জোর করে তার ক্ষেত্রে পানিশমেন্ট। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। বাট যার অ্যাবর্শন হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু তেমন একটা পানিশমেন্ট হবে না। যদি কনসেন্ট নেওয়া হয় তাহলে একটু লেস পানিশমেন্ট হয়, কনসেন্ট না নিলে বেশি পানিশমেন্ট হবে, কনসেন্ট না নিয়ে যদি করা হয় অ্যাবর্শন। আর যদি ডেথ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি সেটা সিরিয়াস পানিশমেন্ট হবে। আর লাইফ ইমপ্রিজনমেন্ট হচ্ছে যদি ভায়োলেন্ট হয়, উইদাউট কনসেন্ট হয়, তাহলে এই সকল কন্ডিশনে। এবং এগুলো বাংলাদেশ পেনাল কোড 1860 থেকে, অ্যাকচুয়ালি যেটা আবার ইন্ডিয়ান পেনাল কোড থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। এবং অ্যাকচুয়ালি 312 যেটা, এটাতে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটই এটা রায় দিতে পারবে, মানে একেবারে যেটা প্রথমের কথা বললাম 312 যেটা। আর 313-14 হচ্ছে পুলিশ অ্যারেস্ট করতে পারবে কোনো উইদাউট ওয়ারেন্ট ছাড়া, যদি ক্রিমিনাল অ্যাবর্শনের এই কন্ডিশনগুলো হয় যে উইদাউট কনসেন্ট, বা দেখা গেলো মাইরা ফেলছে অ্যাবর্শন করে। আর যদি ডেথ অকার করে তাহলে সেটা ইন্টেনশন ডাজেন্ট ম্যাটার, যে ইন্টেনশন মানে সে ইন্টেনশনালি করছে না নন ইন্টেনশনালি করছে, ডক্টর অথবা পার্সন যারা লায়েবল তাদেরকে অবশ্যই পানিশমেন্ট দেওয়া হবে।